নতুন অধ্যায় শুরু করব। টিস্যু অধ্যায় কারো কোনো প্রবলেম আছে? টিস্যু অধ্যায়ে কোনো প্রবলেম আছে কারো? ওকে, আজকে আমরা শুরু করব মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বাংলায় যদি বলি কি হবে? কঙ্কাল তন্ত্র। জি বলেন। কি আচ্ছা, সহজভাবে যদি আমরা বলি এখন কি ফার্স্ট সিস্টেম আমাদের, তাই না? এতদিন আমরা কি পড়েছি? সেল, তারপরে কি পড়লাম? টিস্যু। এখন থার্ড কি হওয়া উচিত ছিল? অর্গান, তাই না? আমরা যদি স্ট্রাকচার অফ মানবদেহ বা হিউম্যান বডি পড়ি, প্রথমে কি ছিল? সেল, তারপরে কি? টিস্যু, তারপরে অর্গান, সিস্টেম, অর্গানিজম, তাই না? তাহলে আমাদের হওয়া উচিত ছিল এখন কি? অর্গান। বাট আমরা অর্গান না করে চলে আসছি ডাইরেক্ট কোথায়? সিস্টেম। কিসের জন্য চলে আসলাম? কারণ হচ্ছে যে আমাদের অর্গানগুলো তো বডিতে বিক্ষিপ্ত করে না, তাই না? অর্গানগুলো সুনির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী কি সাজানো। যেমন সিস্টেমের সাথে এই প্যাটার্নটা কি ডিপেন্ড করে। যেমন আমি যখন বলবো ডাইজেস্টিভ সিস্টেম, সেই সকল অর্গানগুলোই আসবে যে অর্গানগুলো কি খাবার হজমে সাহায্য করে। আবার আমি যদি বলি রেসপাইরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম না বলে রেসপাইরেটরি সিস্টেম বললাম, তাহলে রেসপাইরেটরি সিস্টেমে অর্গান আসবে। সেই অর্গানগুলোর কাজ কি হবে? রেসপাইরেশন, শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে যারা সাহায্য করবে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এই সিস্টেমে আমরা কি পড়ব? এমন সব অর্গানগুলো পড়ব যারা কি দেহের মুভমেন্ট, দেহের লড়াচড়া, দেহের ভার বহন, দেহের আকৃতি প্রদান, এইসব কাজে কি করে? সাহায্য করে। তাহলে আমাদের শরীরে যতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম কোনো না কোনো কাজের সাথে কি ডাইরেক্টলি ইনভলভ, ঠিক আছে? এবং ওই কাজের সাথে রিলেটেড অর্গানগুলো কি এই সিস্টেমে ইনভলভ থাকবে। তার মানে আমরা যখন একটা সিস্টেম পড়বো, ওই সিস্টেমের অর্গানগুলো কি সহ পড়বো, অন্য সিস্টেমের অর্গান আমরা তখন পড়বো না। তার মানে কি অর্গানগুলো মুখস্থ করার একটা সহজ উপায় হচ্ছে কি প্যাটার্ন অনুযায়ী অর্গানের নাম মুখস্থ করা। যে আমি যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো, ডাইজেশনের অর্গানগুলো পড়বো, নার্ভাস সিস্টেম পড়লে নার্ভাস সিস্টেমের অর্গানগুলো পড়বো, ঠিক আছে? বাট মাথা থেকে শুরু করে পায়ের পাতা না, আলটিমেট সবই পড়বো, কিন্তু কি প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা করে। ওকে, তাহলে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে আমরা কি পড়বো? মাথা থেকে শুরু করবেন? করেন, ঠিক আছে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে আমরা তিনটা জিনিস পড়বো। এক নাম্বার হচ্ছে কি অস্টিওলজি, দুই নাম্বার আমরা পড়বো আর্থোলজি, তিন নাম্বার আমরা পড়বো বায়োলজি। তাহলে এই তিনটাকে একত্রে বলা হচ্ছে কি মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তাহলে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের আলোচ্য বিষয় কি কি? অস্টিওলজি, আর্থোলজি, মায়োলজি। অস্টিওলজি বলতে আমরা কি বুঝবো? স্টাডি অফ বোন। কি বুঝবো? স্টাডি অফ বোন। আর আমরা যদি আর্থোলজি বলি, স্টাডি অফ জয়েন্ট। যদি মায়োলজি বলি, তার মানে সহজভাবে যদি আমরা বলি বোন, জয়েন্ট অ্যান্ড মাসেল। এই সিস্টেমের আলোচ্য বিষয় কি? বোন, জয়েন্ট অ্যান্ড মাসেল। তাহলে কি অস্থি, জয়েন্ট মানে কি সন্ধি,
এবং মাসেল মানে পেশি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে এই সিস্টেমের আলোচ্য বিষয়। তাহলে আমরা যদি একটা করে আসি, তাহলে অস্টিওলজি কাকে বলে যদি জিজ্ঞেস করা হয় পারবেন না? অস্টিওলজি, লজি মানে কি? স্টাডি, আর অস্টিও মানে কি? বোন। তাহলে আমরা যদি সহজভাবে বলি বোন নিয়ে যে আলোচনাগুলো করা হবে তাকে আমরা কি বলবো? অস্টিওলজি। তাহলে বোনের সমস্ত আলোচনা কার ভিতরে পড়ে যাবে? অস্টিওলজির ভিতরে। আর বোন যেহেতু আমাদের শরীরে একটা না, তাই না, অনেকগুলা বোন আছে আমাদের শরীরে, 206টার মতো বোন আছে। তার মানে কি একটা বোনের সাথে আরেকটা বোনের কি আছে? জয়েন্ট আছে। ওই জয়েন্টগুলো যেখানে আলোচনা করব সেটা হবে কি? স্টাডি অফ জয়েন্ট। আর মায়োলজিতে আমরা আলোচনা করব কি? স্টাডি অফ মাসেল। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা লিখে নেন। ডিফাইন জয়েন্ট, সরি ডিফাইন বোন। Define bone. Write down the define bone. Write down the composition, structure, type and function of bone. Write down the composition, structure, type and function of bone. তাহলে বোন কাকে বলে, তাই না? ডিফাইন বোন। রাইট ডাউন দ্য কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? এর আগে সেলের কম্পোজিশন করছিলাম, মানে কি 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 উপাদান দিয়ে বোনটা তৈরি, উপাদানগুলোর নাম। স্ট্রাকচার, বোনের গঠনটা কি। আর টাইপ, বোনের প্রকারভেদ কি এবং বোনের কাজ কি। Define bone, write down the composition, structure, type and function of bone. বুঝে দিব? ওকে, তাহলে প্রথমে আমরা আসি ডিফাইন বোন। অলমোস্ট কিন্তু বোন সম্পর্কে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি কানেকটিভ টিস্যুতে আমরা পড়েছিলাম যে কানেকটিভ টিস্যু কত প্রকার, ম্যাডাম বলেন। হাউ মেনি টাইপ অফ কানেকটিভ টিস্যু? 8 প্রকার, নাম বলেন। এরিওলার, এরিওলার, এডিনয়েড, অ্যাডিপোজ, এরপরে মিউকয়েড, ফাইব্রাস, ডেন্স ফাইব্রাস, তারপরে কি ইলাস্টিক, আর স্পেশাল কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যুগুলোর নাম কি? হ্যাঁ, স্পেশাল কানেকটিভ টিস্যুগুলোর নাম হচ্ছে বোন, ব্লাড, কার্টিলেজ। এটা ভুলে গেলে চলবে না। দেখেন, আমরা যখন বোন, ব্লাড এবং কার্টিলেজের সংজ্ঞা দিব, প্রথমে এই কথাটা বলেই নিব যে বোন ইজ এ স্পেশালাইজড কি হার্ড কানেকটিভ টিস্যু। কি বিশেষ ধরনের বোন হচ্ছে কি শক্ত। বোন কি শক্ত, তাহলে এটা কি লিখবো? হার্ড। তাহলে শক্ত কানেকটিভ টিস্যু বোন। ব্লাড হচ্ছে কি তরল, তাই না? তরল, তাহলে হবে কি ফ্লুইড। তাহলে বোন হচ্ছে হার্ড কানেকটিভ টিস্যু, ব্লাড হচ্ছে কি ফ্লুইড কানেকটিভ টিস্যু, আর এটা কি সফট কানেকটিভ টিস্যু, নরম এটা। ওকে, তাহলে এই সংজ্ঞার প্রথম লাইনটা সবসময় কি এটা হবে। যদি আমি বোনের সংজ্ঞা দিই কি হবে? বোন ইজ এ স্পেশালাইজড হার্ড কানেকটিভ টিস্যু, অথবা কি বোন হচ্ছে বিশেষ ধরনের শক্ত যোজক কলা। ব্লাডের সংজ্ঞা যদি দেই, ব্লাড ইজ এ কি স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু, অথবা ব্লাড হচ্ছে বিশেষ ধরনের তরল যোজক কলা। আর এটা যদি বলি নরম যোজক কলা। ঠিক আছে, তাহলে এই তিনটা সংজ্ঞা আমরা শিখবো এই অধ্যায়ে, দুইটা শিখবো, এটা আর এটা। ঠিক আছে, তাহলে এদের সংজ্ঞার প্রথম লাইন কি হবে? এরা হচ্ছে শক্ত যোজক কলা, তরল যোজক কলা, নরম যোজক কলা। ঠিক আছে, তাহলে আমরা বোনের সংজ্ঞা দিই। বোনের সংজ্ঞা আমরা তিনটার কথা মনে রাখবো। 1 নম্বর কথাটা হচ্ছে বোন কি শক্ত যোজক কলা।
2 নম্বর কথা হচ্ছে এটা প্রচুর ব্লাড ভেসেল নিয়ে গঠিত, মানে বোনে প্রচুর সর্বাধিক পরিমাণে কি থাকে, ব্লাড ভেসেল থাকে। নেক্সট ওয়ান কি, এটা আমাদের দেহের কাঠামো নির্মাণ করে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দেহের যে স্ট্রাকচার, আমাদের দেহের যে কাঠামো গঠন, এটা কার তৈরি, বোনের তৈরি। আমি কতটুকু লম্বা, আমার বোনের কাঠামোটা কি যতটুকু, আমি যদি বোনের কাঠামো এতটুকু হতো আমি এতটুকুই লম্বা হতাম। তাহলে আলটিমেট আমরা বলতে পারি এটা দেহের কাঠামো নির্মাণ করে, মানে ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়, তাই না? এই কাঠামোর উপরে কি হয়, মাংস, কাঠামোর উপরে চামড়া, এই দিয়েই তো আমাদের বডি। কিন্তু মূল বিষয়টা কি, কাঠামোটা। ওকে, তাহলে আমরা যখন বোনের সংজ্ঞা দিব 3টা জিনিস মনে রাখবো। প্রথম তো এটা কি, স্পেশালাইজড হার্ট কানেকটিভ টিস্যু। 2 নাম্বার কি, প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ, মানে বোনের ভিতরে কি সেলগুলার ঘনত্ব সর্বাধিক। ধরেন একটা জায়গা এরকম অনেক ফাঁকা ফাঁকা, আরেকটা জায়গা এরকম অনেক ফাঁকা ফাঁকা, ঠিক আছে? এখানে তাহলে এইটুকু জায়গাতে 4টা সেল যদি আটে, এইটুকু জায়গা থেকে আরো বেশি সেল আটবে না? এখন বোনের সেলগুলা কি থাকে, একেবারে কম্প্যাক্টেড, খুব কাছাকাছি জায়গাতে থাকে, তার মানে কি অল্প জায়গাতে অনেক সেল থাকে। এখন আমাদের কি করতে হবে, প্রতিটা সেলে কি পৌঁছাতে হবে, অক্সিজেন পৌঁছাতে হবে, নিউট্রিশন পৌঁছাতে হবে, তাই না? তাহলে এখানে যদি অল্প জায়গাতে অনেক সেল থাকে, তাহলে এখানে ব্লাড ভেসেলও কি বেশি লাগবে না? ব্লাড ভেসেল এখানে কি লাগবে, বেশি লাগবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি বোন হচ্ছে কি, বিশেষ ধরনের শক্ত কানেকটিভ টিস্যু, যেটা প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ এবং যেটা আমাদের শরীরের কি কাঠামো নির্মাণ করে। দেখেন সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, অস্টিওলজিতে অস্থি। বোন ইজ এ স্পেশালাইজড হাইলি ভাস্কুলার হার্ট কানেকটিভ টিস্যু হুইচ ফর্ম দ্য ফ্রেমওয়ার্ক ইন আওয়ার বডি। অথবা অস্থি হচ্ছে বিশেষ ধরনের প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ কি কানেকটিভ টিস্যু, যেটা আমাদের শরীরের কি নির্মাণ করে, কাঠামো নির্মাণ করে। মনে থাকবে না সংজ্ঞাটা? 3টা জিনিস মনে রাখবেন। ম্যাডাম বলেন, হোয়াট ইজ বোন? হার্ট না, বোন বলেন, হার্ট কাকে বলে? প্রচুর সমৃদ্ধ কাঠামো নির্মাণ করে। সংজ্ঞা হয়ে গেল। ম্যাডাম বলেন, হোয়াট ইজ বোন? আপনি বলেন। শক্ত বলেন। বোন হচ্ছে কি, বিশেষ ধরনের হার্ট কানেকটিভ টিস্যু, এতে প্রচুর ব্লাড ভেসেল রয়েছে, আর এটি হচ্ছে আমাদের দেহের কাঠামো তৈরি করে। হ্যাঁ, দেহের কাঠামো নির্মাণ করে। ম্যাডাম বলেন, হোয়াট ইজ বোন? ভাস্কুলার হার্ট কানেকটিভ টিস্যু which form the in our body. Good. What is bone? হার্ট কানেকটিভ টিস্যু, এটি প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল সমৃদ্ধ এবং এটি আমাদের শরীরের ফ্রেমওয়ার্ক তৈরি করে। আপনি বলেন, বোন কাকে বলে? হলো শক্ত টিস্যু, কানেকটিভ টিস্যু, শক্ত কানেকটিভ টিস্যু এবং ব্লাড, এটা প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ এবং যেটা আমাদের শরীরের দেহ কাঠামো তৈরি করে। কাঠামো নির্মাণ করে। ঠিক আছে, মনে থাকবে না? সংজ্ঞাটা তো ক্লিয়ার? ওকে, স্যার ওইভাবে সহজ করে বলবো নাকি এইভাবে বলবো? আচ্ছা বলেন, এখানে কি লেখা আছে? একই জিনিস কিন্তু এটা বুঝায় গেছে, আর ওটা এটাই দেখেন, আমরা যখন ক্লাসে বলতেছি, এটা কিসের জন্য বলতেছি? যেন আপনি সহজে জিনিসটা বুঝেন। কিন্তু যখন লিখার আপনি সময় পরীক্ষার বলবো। খাতায় লিখবেন, আপনার মতো করে সুন্দর করে গুছায় লিখবেন। ঠিক আছে? আমরা যে কথাগুলো বলতেছি এটা কি আপনার পিন ওয়ার্ড, একেবারে কি টপিক ওয়াইজ, যেটাকে আপনি মনে রাখতে পারলে বাকিটাকে এমনি পারবেন। যেমন এই 3টা বাক্য যদি আপনি মনে থাকে, 3টা বাক্য সাজালেই তো সংজ্ঞাটা হয়ে যাবে। আর ওখানে কি লেখা আছে পড়েন তো পুরোটা, নিচের টুকু পড়েন, বাংলা অর্থটা পড়েন শুধু। অর্থাৎ অস্থি হলো বিশেষ ধরনের প্রচুর ব্লাড ভেসেল সমৃদ্ধ কানেকটিভ টিস্যু, যেটা আমাদের শরীরের কাঠামো নির্মাণ করে। সেম না? এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান আসেন, কম্পোজিশন অফ বোন। বোনের কম্পোজিশন যদি আমরা বলি, ধরেন এটা একটা বোন সেট, বোন। আমরা যদি এটাকে একটা বোন বলি, তাহলে বোনের যদি আমরা আঁকি, বোনের স্ট্রাকচারটা অনেকটা কি, বাঁশ দেখছেন না আপনারা, ফাঁপা বাঁশের মতো।
ঠিক আছে, বাঁশগুলো কিরকম থাকে, এই একটা পয়েন্ট তাই না, এই আরেকটা পয়েন্ট, এই আরেকটা পয়েন্ট, এইভাবে কি বাঁশ থাকে তাই না? বাঁশের মাঝখানটা কি ফাঁপা থাকে। আমাদের অস্থিগুলোও কিন্তু লং যে অস্থিগুলো আছে এগুলো অনেকটা কিরকম। তাহলে আমরা যদি ধরি এই অংশটা হচ্ছে ফাঁপা অংশটা, তাহলে এই ফাঁপা অংশটার ভিতরে এক ধরনের সফট কানেকটিভ টিস্যু থাকে। এইটা একটা বস্তির একটা অংশ, আরেকটা অংশ কি এই যে এই অংশগুলো যে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ফাঁপা অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটা, এটা কি দিয়ে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে বোন সেল দিয়ে। কি দিয়ে? বোন সেল দিয়ে তৈরি। আর ফাঁকা অংশটার মাঝখানে, এই ফাঁপা অংশটার মাঝখানে বাঁশে এখানে কি জমা রাখে, বাঁশ পানি পানি জমা রাখে তাই না, বর্ষাকালে পানি জমা রাখে যেন ড্রাই সিজনে কি তার কোনো সমস্যা না হয়। বাট এখানে কি জমা রাখে, এখানে জমা রাখে বোন মেরু। হ্যাঁ, এই বোন মেরুর মধ্যে ক্যালসিয়াম, আয়রন অনেক কিছু থাকে, ঠিক আছে। বা ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স, অস্থি মজ্জা থাকে। দেখবেন আপনারা যে গরু জবাই করার সময় এটা কি বলি আমরা সবসময় দেখবেন নিহারি পাকায় না, ঠিক আছে, ওইটার ভিতর থেকে কি চামিচ দিয়ে অথবা টান দিয়ে যেটা বের করে নিয়ে আসেন ওইটা হচ্ছে কি অস্থি মজ্জা, আর পুরাটা হচ্ছে কি বোন, ঠিক আছে। তাহলে এটা যদি বোন হয় তাহলে এই অংশটা বোন সেল দিয়ে তৈরি, এটা হচ্ছে বোন মেরু, MARROW, হ্যাঁ, বোন মেরু অথবা ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এখন আমরা দেখি তাহলে বোন কি দিয়ে তৈরি। বোন হচ্ছে কি দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে বোন সেল, আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স অথবা কি বোন মেরু, ঠিক আছে। ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্সেরই আরেকটা নাম কি বোন মেরু। ওকে, তাহলে এই বোন সেলটা আবার তিন ধরনের, কি কি? অস্টিওসাইট, সরি অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, ঠিক আছে। এটা কিন্তু কোষের নাম অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট বলতে আমরা বুঝি ইমম্যাচিউরড বোন সেল, যে বোন সেলগুলো এখনো ম্যাচিউরড হয় না। দেখবেন একটা বাচ্চা জন্মের পরে কি হয়, শরীরের সব নরম বোন তাই না, যেখানে হাত দিবেন সেখানেই কি নরম। এরপরে সে ব্রেস্ট ফিডিং এর পরে কি হবে, আস্তে আস্তে অস্টিওব্লাস্ট, তখন এই অস্টিওব্লাস্টগুলো ধীরে ধীরে কি অস্টিওসাইটে রূপান্তরিত হবে। তার মানে কি ধীরে ধীরে শক্ত বোনে পরিণত হবে। এই অস্টিওসাইটটাই ধীরে ধীরে কি হবে, ক্ষয় হয়ে অস্টিওক্লাস্ট সেলে পরিণত হবে, মানে এটা নষ্ট হয়ে যাওয়া সেল। ওকে, ম্যাচুরিটির পর আমরা আমাদের যেমন লাইফ সাইকেল আছে, সেলেরও কি আছে লাইফ সাইকেল আছে। একটা সেল ছোট থাকে, আস্তে আস্তে ম্যাচিউর হয়, কয়েকটা সেল তৈরি করে নিজে কি মারা যেতে পারে অথবা নিজে এমনিতেই মারা যেতে পারে। তাহলে আমরা দেখতেছি কয় ধরনের সেল আছে বনে, তিন ধরনের। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট মানে ইমম্যাচিউর, এইগুলোই কি হয় ম্যাচিউর হয়। এরপরে কি ম্যাচিউর সেল অস্টিওসাইট, এরপরে কি ম্যাচিউর হওয়ার পরে সে নষ্ট হয়ে যাবে, এটাকে বলতেছি কি অস্টিওব্লাস্ট। ওকে, এরপরে আসেন ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্সে কয়টা জিনিস আছে আমরা যদি সিম্পলি আলোচনা করি, দুইটা, একটা হচ্ছে কি ওয়াটার আর একটা সলিড। সলিড অংশটা দুইটা অংশে বিভক্ত, একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক, ঠিক আছে। অর্গানিক উপাদান এখানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন জাতীয় যত উপাদান আছে, আর ইনঅর্গানিক উপাদান বলতে মিনারেলগুলো বোঝাচ্ছি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম যা আছে এগুলো, ঠিক আছে। তাহলে আমরা এটা পারবো না, কম্পোজিশনটা কি মানে মূল উপাদানটা হচ্ছে কি বোন সেল দিয়ে তৈরি যে অংশগুলো, আর মাঝখানে কি থাকে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদান কি কি, ওয়াটার, সলিড। সলিডের ভিতর কি আছে দুইটা উপাদান, অর্গানিক উপাদান আর একটা ইনঅর্গানিক উপাদান। ওকে, নেক্সট ওয়ান কি স্ট্রাকচার অফ বোন। আচ্ছা, স্ট্রাকচার অফ বোনটা দেখেন কোথায় দেওয়া আছে, কত পেজে, পরের পেজে দেখেন নিচের দিকে দেওয়া, একদম নিচের দিকে। স্ট্রাকচার অফ বোন, বোন বা বোনের গঠন, আরে গঠনিক উপাদান, জি আগের গাঠনিক উপাদান, চারটা, ঠিক আছে। চারটা গাঠনিক উপাদান দিয়ে হাড় তৈরি করেছে। তাহলে কি কি, একদম বাহিরের যে উপাদানটা আছে এই যেটা, ঠিক আছে, এই বাহিরের এই উপাদানটাকে আমরা ডাইরেক্ট কি বলতেছি না, ঠিক আছে। এই অংশগুলো হচ্ছে কি মোটামুটি শক্ত উপাদান, অনেক বেশি শক্ত। তাহলে এই শক্ত উপাদানকে আমরা বলতেছি কম্প্যাক্ট টিস্যু। কি বলতেছি, কম্প্যাক্ট টিস্যু। এই কম্প্যাক্ট টিস্যুর নিচে একটু নরম কলা আছে, হ্যাঁ, কি আছে একটু নরম,
ওকে, এই নরম কলাকে আমরা কি বলতেছি? স্পঞ্জি টিস্যু। কি বলতেছি? স্পঞ্জি টিস্যু। হ্যাঁ, নরম কলাকে আমরা কি বলি? স্পঞ্জি টিস্যু। নেক্সট ওয়ান কি? এরপর হচ্ছে কি, এই যে নরম কলার ভিতরে একটা ফাঁপা অংশ থাকে, তাই না? এই ফাঁপা অংশের ভিতরে কি থাকে? বোন মেরু, তাই তো? এই বোন মেরুটাকে আমরা কি বলি? বোন মেরুই বলি। স্যার বাইরের আবরণটাকে কি বলি? একটা হচ্ছে কম্প্যাক্ট টিস্যু, শক্ত যে অংশটা, ঠিক আছে? এই যে অংশটা, আমরা বাইরের এই যে শক্ত অংশটা, ভিতর দিকেও একটু শক্ত অংশ, এই অংশগুলোকে আমরা কি বলতেছি? কম্প্যাক্ট টিস্যু। কম্প্যাক্ট টিস্যুর নিচে কি থাকে? স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি টিস্যুর নিচে থাকে কি? বোন মেরু, ঠিক আছে? এরপরে যে কম্প্যাক্ট টিস্যু যে দেখতেছি, এর উপরে কি একটা পাতলা আবরণ থাকে? কি থাকে? একটা পাতলা আবরণ থাকে, ঠিক আছে? একটা পাতলা আবরণ। আবরণ মানে পর্দা। ঠিক আছে, একটা পাতলা আবরণ থাকে। এই আবরণটার নাম হচ্ছে কি? পেরিওস্টিয়াম। অস্ট্রিয়াম। ওকে, তাহলে আমরা যদি বনের গাঠনিক উপাদান বা বনের গঠনটা দেখি, কয়টা জিনিস দিয়ে বন গঠিত? চারটা। কি কি? একেবারে বাইরের আবরণটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়ামের নিচে আছে কি? কম্প্যাক্ট টিস্যু। কম্প্যাক্ট টিস্যুর নিচে আছে কি? স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি টিস্যুর নিচে আছে বোন মেরু, ঠিক আছে? এটা অনেকটা কিসের মতো? নারিকেলের মতো, ঠিক আছে? আপনি যদি নারিকেলের কথা দেখেন, যে নারিকেলগুলো বড় হয়ে গেছে, তাহলে উপরে কি থাকে? একটা ছোবলা থাকে, তাই না? ওইটা ছুলানোর পরে কি ওই ছোবলাটাকে ধরেন পেরিওস্ট্রিয়াম। এরপরে ওইটার নিচে কি বের হবে? শক্ত আঁচিলটা বের হবে না, ঠিক আছে? এটা বের হবে, এটা কি? কম্প্যাক্ট টিস্যু। এর নিচে কি বের হবে? নারিকেল, যেটা আমরা খাই বা পিঠা বানানোর কাজে ব্যবহার করি, এটা অনেকটা নরম না একটু? তাহলে এটা হবে কি? স্পঞ্জি টিস্যু। তার নিচে কি? যদি ভিতরে গাছ হয়ে যায়, কি একটা নরমিয়া হয়ে যায় না ফুলের মতো, ওইটা আরো নরম, তাই না? বোন মেরু। ওকে, মনে করতে হবে না, চিনেন তো সবাই। হ্যাঁ, এটার একটা নাম আছে, আমিও ভুলে গেছি। ক্লিয়ার তো এটা? তাহলে বনের স্ট্রাকচার যদি জিজ্ঞেস করি, কয়টা বলবেন? চারটা স্ট্রাকচার, ঠিক আছে? পেরিওস্টিয়াম, কম্প্যাক্ট টিস্যু, স্পঞ্জি টিস্যু, হ্যাঁ, বোন মেরু। নেক্সট, টাইপ অফ বোন, তাই না? আমরা স্পেসিফিক ভাবে দেখতেছি, যেহেতু আমাদের শরীরে 206টা বোন আছে, তাই না? এই 206টা বোন অবশ্যই কি? যেহেতু আমাদের শরীরে টোটাল বোন আছে কয়টি? 206টি। তাহলে এই 206টি বোন কি একই রকম দেখতে, একই জায়গায় আছে সবগুলো? 206টা বোন দেখতে মানে বিভিন্ন রকমের আছে। এখন ওভারঅল বডিগুলোকে তার কি মরফোলজি মানে কি আকার আকৃতি অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা যায়। কিরকম? কিছু কিছু বোন দেখেন অনেক লম্বা লম্বা, তাই না? যে বোনগুলো অনেক লম্বা, এদেরকে আমরা কি বোন বলবো? লং বোন বলবো। আর কিছু বোন আছে কি চ্যাপ্টা, এই যে চ্যাপ্টা বোনগুলো, এই চ্যাপ্টা বোনগুলোকে কি বলবো? ফ্ল্যাট বোন, তাই না? এরপরে কি কিছু বোন আছে কি ইরেগুলার। কম্পোজিশন মানে কি? কাঠামোটা? কম্পোজিশন মানে কাঠামো কেন? কম্পোজিশন মানে অ্যানসারটা কি ওই যে গঠনের ইয়েটা, এই যে চারটা কম্পোজিশন ওই পাশে আছে, দেখেন ওই পাশে লেখা আছে। এটা স্যার এটা হচ্ছে কম্পোজিশন অফ বোন, লেখা আছে না? জি স্যার। হ্যাঁ, ওইটা কম্পোজিশন, আর ওইটা হচ্ছে কি গঠন। ওকে, কম্প্যাক্ট টিস্যু যেটা শক্ত উপরে, এই যে উপরে শক্তগুলা যেটা লম্বা লম্বা করে দিছি, কালোটা পেরিওস্টিয়াম, আর নিচে যেগুলো গোল গোল করে দিছি এগুলো কি? স্পঞ্জি টিস্যু। মাঝখানে একটা কালো ভিতরে যেটা আছে বোন মেরু, ঠিক আছে? দেখেন মেরুদণ্ডের যে বোনগুলো আছে এগুলো কি সব ইরেগুলার বোন, এক একটা এক এক সাইজের, এক একটা এক এক কি রকম, তাহলে ইরেগুলার। আর হাতের নখেও কিছু বোন আছে, তাই না? একেবারে ছোট ছোট কিছু বোন আছে। ওকে, এই বোনগুলোকে কি বলা হচ্ছে? শর্ট বোন। তাহলে আমরা সিম্পলি চারটা তো পাচ্ছি, একটা হচ্ছে লং বোন, লম্বা লম্বা, তাই না? একটা হচ্ছে কি শর্ট বোন, শর্ট বোন। শর্ট বোন মানে কি? ছোট ছোট। আরেকটা কি ফ্ল্যাট বোন, আরেকটা কি ইরেগুলার বোন। এছাড়াও আমাদের কিছু বোন আছে যে বোনগুলোর মধ্যে কি বায়ু কুঠুরি আছে। কি আছে?
বায়ুকঠোরি আছে। এই যে এই বোনগুলোর ভিতরে কি আছে? ছোট ছোট বায়ুকঠোরি থাকে। এই বোনগুলোকে বলা হয় কি? নিউম্যাটিক বোন। কি বলা হয়? নিউম্যাটিক বোন। আরেকটা বোন আছে কি? এই যে এই বোনটা, ঠিক আছে? এই বোনটার সাথে আমাদের শরীরে 206টার পুরো বোনের কোনো সংযোগ নাই। প্রত্যেকটা বোনের সাথে কি এক বোন অন্য বোনের সাথে সংযুক্ত। এইটাই একমাত্র বোন যে বোনটা কি কোনো রকম সংযোগ নাই, শুধুমাত্র এখানে রেখে দিয়ে মাসেল দিয়ে কি প্যাঁচায় দেওয়া হয়েছে। ওকে, এই বোনটার নাম কি? প্যাটেলা। ঠিক আছে, তাহলে প্যাটেলার আমাদের শরীরে অন্য কোনো বোনের সাথে কোনো সংযুক্তি নাই, সেই জন্য প্যাটেলাকে কি বলা হয়? সিসাময়েড বোন। ওকে, তাহলে বোন 6 প্রকারে পাচ্ছি। এক প্রকারের বোন হচ্ছে লম্বা লম্বা, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী লম্বা লম্বা। আরেক প্রকারে হচ্ছে কি? শর্ট বোন বা ছোট ছোট বোন। আরেকটা হচ্ছে ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা বোন। আরেকটা হচ্ছে ইরেগুলার বোন। আরেকটা কি? সিসাময়েড বোন। নিউম্যাটিক বোন। সিসাময়েড বোন কাকে বলে? যেটার সাথে অন্য বোনের সংযোগ নাই তাকে সিসাময়েড বোন বলছে। আর নিউম্যাটিক বোন মানে যে বোনগুলোর মধ্যে বায়ুকঠোরি থাকে, বিশেষ করে কি মুখের এবং নাকের এই জায়গায় কি হয়? সাইনাসের প্রবলেম হয়, তাই না? বায়ুকঠোরির ভিতর ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখনই কি সাইনাসের প্রবলেম হয়। আমাদের যে ইথময়েড বোন, জাইগোম্যাটিক বোন, ন্যাসাল বোন, এগুলো কি সব আমাদের ম্যান্ডিবল বোনগুলোর নাম পড়বো আমরা। এই বোনগুলো কি সবই নিউম্যাটিক বোন। এই যে লং বোন কাকে বলে, শর্ট বোন কাকে বলে, এগুলো কি কাকে বলে দিতে হবে না? শুধু এগুলো যদি কাকে বলে তাহলে বলতে পারবেন না। যে আমি জিজ্ঞেস করলাম লং বোন কাকে বলে, আপনি অ্যান্সার কি দিবেন? যে বোনগুলো লম্বা লম্বা তাদেরকে লং বোন বলে। ঠিক আছে, শর্ট বোন। দেখেন কিছু জিনিস তো নিজের বানাতে হবে, তাই না? আর এই টাইপের জিনিস কেউ জিজ্ঞেসও করবে না। যখন বলবেন লং বোন তখন বুঝবে যে এমনি লং বোন লম্বা লম্বা দেখি তো লং বোন। আর ইরেগুলার বোন, হ্যাঁ, একটু মনে রাখতে হবে কোনটা, সিসাময়েড বোন আর নিউম্যাটিক বোন। ঠিক আছে, ইরেগুলার বোন ভারী বা কলাপ। হ্যাঁ, যে বোনগুলা কি একই সাথে আছে, একই জায়গায় আছে, কিন্তু কি সংখ্যা এবং কি তাদের সাইজ শেপ কি একরকম না, সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? ইরেগুলার বোন। ক্লিয়ার কিনা এতটুকু? আচ্ছা, এটা গেল এক ধরনের ক্লাসিফিকেশন, সেটাকে আমরা কি বললাম? অ্যাকর্ডিং টু মরফোলজি। মরফোলজি অনুসারে বোনকে এইভাবে ক্লাসিফাইড করা হয়। বোনকে আরো কয়েকভাবে ক্লাসিফাইড করা হয়, বাট আমাদের জন্য দরকার হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তার সাথে কি লাস্টেরটা অ্যাকর্ডিং টু পজিশন। পজিশন অনুযায়ী বোনকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বই কোথায়? আচ্ছা, পজিশন অনুযায়ী বোনকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল বোন, ঠিক আছে? অ্যাক্সিয়াল বোন, এএল নাকি এএক্সআই? দেখেন, একটা হচ্ছে অ্যাক্সিয়াল বোন, একটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার বোন। অ্যাক্সিয়াল বোন মানে কি? অ্যাক্সিয়াল বোন হচ্ছে সেই বোনগুলা যে বোনগুলা কি অর্থাৎ মেইন কঙ্কালের সাথে জড়িত, অর্থাৎ যে বোন দিয়ে আমার মূল কঙ্কালটা গঠিত। আমি যদি এটাকে মূল কঙ্কাল বলি, মূল কঙ্কাল কতটুকু? দেখেন, মাথার থেকে শুরু করে এই পর্যন্ত। আর এগুলো কিন্তু সব সাইড, হাত পা এগুলো কি সাইড কঙ্কাল, তাই না? হাত এবং পা বাদ দিয়ে আমাদের যে মূল বডিটা, অর্থাৎ মাথার থেকে শুরু করে একদম কি মেরুদণ্ডের লাস্ট পর্যন্ত, এই মূল বডিটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। আর হাত এবং পাকে বলা হচ্ছে কি সাইড কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। ঠিক আছে, আমাদের টোটাল বোন কয়টা? 206টি বোন। এই 206টি বোনের ভিতরে মূল কঙ্কাল গঠিত হয় 80টা বোন দিয়ে, আর অ্যাপেন্ডিকুলার বোন বা হাত পায়ে আছে কত? 126টি। তাহলে টোটাল বোন হয় কত? 206টি। ক্লিয়ার? যে আমাদের শরীরের টোটাল বোন কয়টি? 206টি। এর ভিতরে অ্যাক্সিয়াল বোন কয়টি? 80টি। অ্যাপেন্ডিকুলার বোন কয়টি? 126টি। টোটাল 26 আর 80 মনে থাকবে না? তাহলে আমরা কি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন এবং পজিশনাল ক্লাসিফিকেশন, এই দুইটা ক্লাসিফিকেশন মুখস্থ করব। ঠিক আছে, এরপরে দেখেন বোনের ফাংশনগুলো আপনারা নিজেরা বলতে পারবেন না? কি কি ফাংশন দেওয়া আছে? কাঠামো নির্মাণ করে, আকার আকৃতি, ভার বহন, তারপরে কি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে। হ্যাঁ, বোন মেরু থেকে ব্লাড সেল তৈরি হয়, হাঁটা চলায় সাহায্য করে,
হ্যাঁ লাস্টে স্টোর হাউস হিসেবে কাজ করে লাস্টে কি কোন রক্ত থেকে কিছু দূষিত পদার্থ যেমন সীসা রাসায়নিক কোন রক্ত থেকে কিছু দূষিত পদার্থ যেমন আমরা বলতেছি দেখেন আরেকটা অংশ ছিল যে এক্সোস্কেলিটন অ্যান্ডোস্কেলিটন অর্থাৎ কি বোনের ক্লাসিফিকেশনে ছিল না অ্যানাটমিক্যাল একটা হচ্ছে এক্সোস্কেলিটন একটা হচ্ছে কি অ্যান্ডোস্কেলিটন অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনে দেখেন আমাদের শরীরের শক্ত অংশ এই যে হাতের নখগুলাকে আমরা বোনের সাথে কি তুলনা করতে পারি দাঁতগুলাকে বোনের সাথে কি তুলনা করতে পারি তাহলে আমাদের শরীর থেকে কিছু ভারী ধাতু দূষিত পদার্থ বের করে দেয় যেমন কিছু কিছু ধাতু আছে যেমন সীসা এগুলো যদি আমাদের শরীরে এক্সেসিভ হয়ে যায় তখন এরা জমে কোথায় নখে আপনি যদি নখ কেটে ফেলে দেন তাহলে কি হয়ে যাবে এটা শরীর থেকে চলে যাবে এক্সট্রা জিনিস যেটা আসে হুম বডিতে যেটা এক্সট্রা হয় হ্যাঁ অতিরিক্ত যদি হয় এটা জমবে এসে কোথায় হাতের নখে ঠিক আছে ইভেন কি চুলের প্রোটিন আমরা চুল কেটে ফেলে দিচ্ছি না অনেক কি ভারী জিনিস চলে যাচ্ছে মার্কারি টারকারি ইভেন আপনার যদি আর্সেনিক পয়জনিং হয় আর্সেনিক পয়জন কোন দিক দিয়ে হচ্ছে স্কিন সারফেস দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম তাই না এরকম ভারী ধাতুগুলো সবসময় সারফেস দিয়ে আসে তলানির মতো কি সারফেস দিয়ে আসে তার মানে কি এগুলো যদি আমরা জাস্ট যেমন হাতের নখ কেটে ফেলতেছি সীসা চলে যাচ্ছে চুল কেটে ফেলতেছি মার্কারি টারকারি এগুলো কি চলে যাচ্ছে ওকে সীসা কি এমন একটা ধাতু যেটা আমাদের শরীরের জন্য ক্যান্সারিয়াস বিভিন্ন রকম ক্যান্সার তৈরির জন্য দায়ী একটা ধাতু স্কিন ক্যান্সার শুধু স্কিন ক্যান্সার আপনার শরীরে বিভিন্ন ক্যান্সারের সাথে এটা জড়িত ওকে তাহলে একটা জিনিস ক্লিয়ার তো টোটাল বোন কয়টা 206টা 80টি 126টি বোনের কাজ কি একদম চোখ বন্ধ করে কি বলবেন বোনের কাজ বলার সাথে সাথে বোন কি করে দেহের আকার আকৃতি গঠন করে তাই না আমার দেহের যে আকার সেটা একই আকার আকৃতি গঠন করতেছে তারপরে কি দেহকে নির্দিষ্ট আকৃতি দান করতেছে তাই না এক একজনের দেহ দেখেন কুমির এরকম কারণ কুমিরের কঙ্কালের স্ট্রাকচারই কি এরকম যার কঙ্কালের স্ট্রাকচার যেরকম সে সেরকমই হবে এরপরে কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার শরীরে যে ভাইটাল অর্গানগুলো রয়েছে প্রত্যেকটা ভাইটাল অর্গানকে দেখেন কোনো না কোনোভাবে বোন কি করতেছে প্রোটেক্ট করতেছে মাথার ভিতরে কি আছে সবচেয়ে মেইন ভাইটাল অর্গান ব্রেন এটা কি বোন চারদিক থেকে ঘিরে রাখছে না ঠিক আছে চাইলেও আপনি কি এত সহজে আঘাত করতে পারবেন না হার্ট লাংস এটাকে দেখেন বোন কি করতেছে বাহির থেকে সেভ করে রাখতেছে আপনি চাইলেও কি সহজে আঘাত করতে পারবেন না ঠিক আছে তার মানে আমাদের শরীরের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কি করতেছে বোন প্রোটেক্ট করে রাখতেছে ঠিক আছে আমাদের লিভারকে প্রোটেক্ট করে রাখতেছে কিডনিকেও বেসমেন্ট তৈরি করে দিচ্ছে কে বোনই ওকে এরপরে কি আমাদের শরীরের যে খুবই ভাইটাল একটা উপাদান ব্লাড সেল এটা তৈরি হয় কোথা থেকে বোন মেরু থেকে ঠিক আছে ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে বোন মেরু থেকে তাছাড়া আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু মিনারেল ঠিক আছে যেমন ক্যালসিয়াম আয়রন ফসফেট এই টাইপের মিনারেলের কি স্টোর হাউস হিসেবে কাজ করতেছে কি বোন ইভেন আমাদের যে পুরো শরীরের ভার এই ভারটা কার উপর বোনের উপরেই কিন্তু ঠিক আছে তার মানে কি দেখেন যে ছোটবেলা থেকেই মোটা থাকে ঠিক আছে ওর কিন্তু বোন রিলেটেড মোটা হওয়ার কারণে বোন রিলেটেড কি এত সমস্যা হয় না বাট যে হঠাৎ করে মোটা হয় এর কিন্তু কি মোটা হওয়ার সাথে সাথে জয়েন্টে কি শুরু হয়ে যায় পেইন শুরু হয়ে যায় কিসের জন্য ওর বোনটা কি ওর শরীরে ওজন নেওয়ার মতো এত কি মজবুত না তার বোন ছোটবেলা থেকে ওইভাবে কি মজবুত আকারে তৈরি ঠিক আছে তার এত শারীরিক সমস্যা কমই হবে রক্ত দেই আমরা যে রক্ত দেই আমরা রক্ত কয় গ্যালন দেই আমরা মাত্র 450 ml রক্ত দিই তাই না 450 ml রক্ত আপনি একটা যদি 450 ml অথবা একটা ডাব খান বা 2 গ্লাস পানি খান পূরণ হয়ে যায় ঠিক আছে রক্তের ভিতরে তো শুধু রক্ত যাচ্ছে না আমাদের প্লাজমাটা যাচ্ছে রক্ত কণিকা যদি কম হয়ে যেত তাহলে বোন সেল থেকে এই কণিকাগুলো কি তৈরি হতো রক্তের দুইটা উপাদান করবো ঠিক আছে তারপর আমরা যে রক্ত দিচ্ছি শুধুমাত্র একটা জুস খেলেই কি তার অভাবটা অথবা জুস তো খাওয়া লাগবে না জাস্ট পানি খেলে পানিটা রক্তের ভিতরে গেলে কি ভলিউমটা আবার আগের মতো বেড়ে যাবে রক্ত ফিল আপ হয়ে যাবে ঠিক আছে এখন যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা ধীরে ধীরে কি ফিল আপ হয়ে যাবে কিন্তু আপাতত রক্তের ভলিউমটা ঠিক হয়ে গেছে তার মানে কিছুই লাগবে না জাস্ট 1-2 গ্লাস পানি খাওয়া যাবে ঠিক আছে দেখেন একজন আপনাকে রক্ত দিল রক্ত এমন একটা বিষয় তার কি পুরা অর্থাৎ সে যে রক্তগুলো তৈরি হয়েছে তার শরীরে কতগুলো উপাদান এখানে ইউজ হয়েছে বুঝেন আমি ফর্মালিটির কথা বললাম
কিন্তু আপনার কি উচিত না যে আপনাকে রক্ত দিয়ে আপনার জীবনটা সেভ করলো তাকে একটু আলাদাভাবে টেক কেয়ার করা আপনার? আমি করছি। হুম? আমি একবার রক্ত দিয়েছিলাম, আমার কমে গেছিল, 5 চলে আসছে। আর রক্ত দিছিলেন না আপনি দিছিলেন? মানে আমাকে দিছে। আচ্ছা। যে দিছে ছিল। হ্যাঁ, স্যার, করছি। আচ্ছা। আমরা রক্ত দিয়ে মারাই গেছে। আল্লাহ মারাই গেছে ওই হুম? দেখেন আপনি প্রত্যেক বছর 2 বার রক্ত দিতেই পারেন, ঠিক আছে? 18 বার খুব বেশি দেন না, ঠিক আছে? তারপরেও অনেক দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক বছরে আপনি 2 বার রক্ত খুব সিম্পলি দিতে পারেন, 3 বারও দেওয়া যায়। 4 মাস, মিনিমাম 4 মাস, ঠিক আছে? কারণ আরবিসি 120 দিন বাঁচে, তাই না? 120 দিন পর পর হিসাবে রক্ত দেওয়া যাবে, আর এই যে আপনি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। তার মানে কি মোটামুটি ভাবে বছরে 2 বার যদি চান, তা না হলে অ্যাটলিস্ট বছরে কি দরকার হলে একবার দিতে পারেন। হুম? রক্ত তো পড়েনও নাই, তাই না? তাহলে এখন জানার কথাও না, পড়েন তারপরে জানবেন, ঠিক আছে? এখন বললেও মনে থাকবে না। 7 লিটার আপনার কয় লিটার আছে এটা বলেন, ঠিক আছে? আমরা ব্লাডে পড়বো, প্রত্যেকে রক্ত নিজে নিজে বের করবেন যে আপনার গায়ে কত লিটার রক্ত আছে। কিভাবে হুম? পড়াইলেই পারবো পড়ালেই পারবেন। হ্যাঁ, স্যার আজকে আমি একটু তাড়াতাড়ি যাইতে চাচ্ছিলাম তাড়াতাড়ি যেতে চাইছিলেন কিন্তু আমাদের তো পড়া শেষ হয় নাই ম্যাডাম। আর বেশিক্ষণ লাগবে না, অল্প একটু লাগবে। একটা প্রশ্ন শেষ না? ওকে, 2 নম্বর প্রশ্ন লেখেন, ডিফাইন বোন মেরু। ঠিক আছে, বোন মেরু কাকে বলে, বোন মেরু কত প্রকার, বোন মেরুর কাজ কি? যেহেতু আমরা বোন করে ফেলেছি তার মানে বোন এইখানে আছে, এই পেজে আছে। কম্পোজিশনের ইয়া উইথ, হ্যাঁ, উইথ ইটস ফাংশন। ছোট্ট একটা প্রশ্ন বা পরীক্ষা আসার মতো। বোন মেরু কাকে বলে? আপনি করবেন স্যার প্রশ্ন যে করুক, কোনো সমস্যা নেই, যা পড়াবো তাই আসবে। স্যার, কয় ঘন্টা হবে? হুম? আগে ক্লাস টেস্টগুলো দেন, তারপর কয় ঘন্টা নেওয়া যাবে। ক্লাসের মাঝে একটা ক্লাস টেস্ট হয়ে যায় না জি ম্যাডাম, টেনশনের কোনো কারণ নেই, আপনি যা চাচ্ছেন, যা জানেন না সবই পাবেন। ঠিক আছে, বোন মেরু গেল, ক্লাসিফাই উইথ ইটস ইট ফাংশন। তাহলে আমরা প্রথমে বোন মেরুর সংজ্ঞাটা অলরেডি আমরা পড়ে আসছি, তাই না? বোন ক্যাভিটি থাকে একটা, বোনের মাঝখানে একটা গর্ত থাকে না? বোন ক্যাভিটির ভিতরে যে সফট কানেকটিভ টিস্যু থাকে তাকে কি বলা হয়? বোন মেরু। তার মানে বোন মেরু হচ্ছে সফট কানেকটিভ টিস্যু, যেটা কোথায় থাকে? বোন ক্যাভিটির মধ্যে থাকে। তাহলে সহজভাবে বলে বোন ক্যাভিটিতে অবস্থিত সফট কানেকটিভ টিস্যুকে কি বলে? বোন মেরু বলে। বোন মেরু কত প্রকার? বোন মেরু 2 প্রকার, একটা হচ্ছে রেড বোন মেরু, আরেকটা কি ইয়েলো বোন মেরু। বোন মেরুর কাজ কি? বোন মেরুর কাজ হচ্ছে, রেড বোন মেরুর কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি করা। ইয়েলো বোন মেরুর কাজ কি? ডাব্লিউবিসি এবং প্লাটিলেট তৈরি করা। আরবিসি মানে রেড ব্লাড সেল বা রেড ব্লাড সার্ফেস সেল, লোহিত রক্তকণিকা। ইয়েলো বোন মেরুর কাজ কি? ডাব্লিউবিসি বা ইরাইথ্রোসাইট এবং থ্রম্বোসাইট তৈরি করা। বিসি, ডাব্লিউবিসি প্লাটিলেট তৈরি করা। এছাড়া মাঝখানে গুলো আগেই 2টা দিবেন, 1 নম্বরটা, 4 নম্বর, 5, 6 নম্বরটা। এরপরে বাকিগুলো হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে, ইমিউনিটি তৈরি করে, লৌহ সঞ্চয় করে। এক এবং লাস্টেরটা দিবেন। রেড বোন মেরুর কাজ হচ্ছে এটা, ইয়েলো বোন মেরুর কাজ হচ্ছে এটা। এরপরে কি বাকি বোন মেরুর কাজ, মানে বোন মেরুর বাকি কাজ। বোন মেরুতে এই 2টা বাদ দিয়ে আর নাই, তাই না? পারবেন না? সহজ না? বোন মেরু কাকে বলে? বোন ক্যাভিটির মধ্যে যে সফট কানেকটিভ টিস্যু থাকে তাকে বোন মেরু বলে। বোন মেরু কত প্রকার? 2 প্রকার, রেড বোন মেরু, ইয়েলো বোন মেরু। বোন মেরুর কাজ কি? রেড বোন মেরু লোহিত রক্তকণিকা তৈরি করে, ইয়েলো বোন মেরু ডাব্লিউবিসি এবং প্লাটিলেট তৈরি করে, তাই না? এরপরে কি?
অনুচক্রিকা। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। এটা ক্লাস 3, 4, 5, 6, 7 থেকে পড়ে আসতেছে। রক্তের কণিকা 3টা, তাই না? লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। জি ম্যাডাম, প্লাটিলেট করবেন, বিস্তারিত করবেন। এতটুকু ক্লিয়ার? ওকে। আচ্ছা, 3 নাম্বার আরেকটা কোশ্চেন লেখেন। এটা একটা কি বেসিক কোশ্চেন টাইপের, যে মেয়েদের কি হয় তুলনামূলকভাবে ছেলেদের থেকেও কি বোন রিলেটেড রোগগুলো একটু বেশি হয়। ঠিক আছে, আপনি গ্রামে যান, শহরে যান, বনে ব্যথা, হাড্ডিতে ব্যথা যা আছে এগুলো সব কি মহিলাদের, একদম কমন। ছেলেদের এইসব রোগ কম। এটাই তো উত্তর। আমি এটা বলার পরে আপনাকে জিজ্ঞেস করবো কেন স্যার। আচ্ছা, কি কারণে হয় সেটা আমরা পরে বলি, আগে প্রশ্নটা লেখেন। ওয়াই ওমেন আর মোর, ওয়াই ওমেন আর মোর অ্যাফেক্টেড বলতে পারেন, আর লিখে দিতে স্যার, শুধু মোর লিখে। আর মোর অ্যাফেক্টেড অর সাসেপ্টেবল। অ্যাফেক্টেডই লেখেন, সাসেপ্টেবল লেখার দরকার নেই। women are more affected in bone related disease. Why women are more affected in bone related disease? মেয়েরা কেন বোন রিলেটেড রোগগুলো বেশি হয়? দেখেন, আমরা আসলে মেয়েদের জন্য আলাদা একটা অধ্যায় রেখে দিয়েছি, তাই না? সেটা কি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি। ঠিক আছে, এখানে আমরা জাস্ট বেসিক টার্মটুকু আলোচনা করবো। ঠিক আছে, কারণ অবস্টেটিক্স গাইনোকোলজিতে আপনি ভার্সলি পাবেনই এগুলো, আর ফার্স্ট সেমিস্টারে এগুলো নিয়ে এত আলোচনা করার কোনো দরকারই নাই। ঠিক আছে, শুধু জানার জন্য এটা আলোচনা করা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আপনারা কি কতগুলো পয়েন্ট শুধু দিবেন? কি পয়েন্টগুলো? 1 নম্বর পয়েন্ট কি? বই আছে স্যার? না, এটা বইয়ে নাই, পয়েন্টগুলো লিখে নিতে পারেন। 1 নম্বর কারণ হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোনাল কজেস, হরমোনাল কারণে, তাই না? প্রথমটা কি? হরমোনাল কারণে। তাহলে দেখেন, মেয়েদের হরমোনের নাম জানি আমরা কেউ? না, কাছাকাছি। মেয়েদের হরমোনের নাম কি? এখানে কোনো মেয়ে নাই। আচ্ছা, গুড, কাছাকাছি। দেখেন, একটা মেলের মূল সেক্সুয়াল হরমোনের নাম হচ্ছে কি? টেস্টোস্টেরন। কি নাম? টেস্টোস্টেরন। আর ফিমেলের কি নাম? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ওকে, তাহলে মেল হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন, ফিমেল হরমোনের নাম কি? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। আচ্ছা, তাহলে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন দুটো কি করে? মেয়েদের ওভারি থেকে নিঃসৃত হয়, তাই না? আর টেস্টোস্টেরন হরমোনটা ছেলেদের টেস্টিস থেকে কি হয়? নিঃসৃত হয়। তাহলে এটা থেকে ছেলেমি বৈশিষ্ট্য, এটা থেকে কি মেলি বৈশিষ্ট্য ব্রডলি প্রকাশ পায়। আচ্ছা, কিভাবে প্রকাশ পায় আমরা একটু দেখি। দেখেন, এই দুইটা হরমোনের ভিতরে কিছু বেসিক পার্থক্য থাকে। এই হরমোন মেয়েদের শরীর বডি ডেভেলপমেন্টে সাহায্য করে, এই হরমোন ছেলেদের বডি ডেভেলপমেন্টে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোন কখন থেকে তৈরি হয় ছেলেদের? যখন একটা ছেলের পিউবার্টি টাইমটা অতিক্রম করে বা পিউবার্টি টাইমটাতে আসে, তাই না? অর্থাৎ কি বয়ঃসন্ধির সময় থেকে। ঠিক আছে, আর মেয়েদেরও কখন আসে? বয়ঃসন্ধির সময় থেকে, তাই না? এর আগে তো আর মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় না। মেনস্ট্রুয়াল সাইকেল যখন থেকে শুরু হবে তখন থেকে কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা নরমালের তুলনায় বেড়ে যাবে। এরপরে কি হবে? একটা ছেলের ভিতরে ছেলের বৈশিষ্ট্য, মেয়ের ভিতরে কি মেয়ের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়া শুরু করবে। কিরকম বৈশিষ্ট্য? আমরা যদি সেক্সুয়াল মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি, একটা ছেলের কি দেহটা বলিষ্ঠ হবে, ঠিক আছে, কণ্ঠটা কি একটু মোটা হবে। মেয়েদের ক্ষেত্রে কি স্কিন সফট হবে, কণ্ঠটা কি হবে মোলায়েম হবে, ঠিক আছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের একটা বৈশিষ্ট্য, তারা বডির উপরে যতটা কাজ করে তার থেকে অনেক বেশি কি ওই দিকে কাজ করে, মাইন্ডের উপর, ব্রেনের উপর কাজ করে, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, ব্রেনের ম্যাচুরিটির জন্য কাজ করে। টেস্টোস্টেরন হরমোন ব্রেনের ম্যাচুরিটির জন্য যতটা কাজ করে তার থেকে ফার্স্টে বেশি কাজ করে কি বডি ডেভেলপমেন্টের জন্য।
সেই জন্য দেখা যায় 10 বছর পরে একটা মেয়ে এবং একটা ছেলে শারীরিক শক্তির পরিমাণ অন্যান্য জিনিস কি বেড়ে যাচ্ছে। ধরেন 6 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারামারি লাগলে কে জিতবে বলা যাবে না, তাই না? দুইটাই জিততে পারে, কারণ দুইটা শক্তি এখানে কি সমান সমান। বাট 18 বছর বয়সে একটা ছেলে, 18 বছর বয়সে একটা মেয়ে মারামারি লাগলে নিশ্চিত ছেলেটা জিতবে। ঠিক আছে, তুলে একটা আশা দিবে মেয়েটাকে, তাই না? সহজ কথা। কারণ কি এই সময় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে তার কি শারীরিক শক্তি, তাই না? দেখবেন কি যারা বডি বিল্ডার তারা কি টেস্টোস্টেরন ইনজেকশন নেয় শুধুমাত্র বডিটাকে কি বিল্ড করার জন্য। ওকে, তাহলে তার শারীরিক শক্তি একটা মেয়ের শারীরিক শক্তির চেয়ে কি বেশি, শারীরিক গঠন শক্তিশালী, তাই না? আবার যদি চিন্তা করেন ব্রেনের ম্যাচুরিটির ক্ষেত্রে কিন্তু আমার মেয়েটা এগিয়ে, তাই না? তাই না? দেখা যায় 16 বছরেই কি একটা মেয়ের ব্রেনের ম্যাচুরিটি যথেষ্ট হয়ে যায়। আর কি 26 বছর একটা ছেলের ব্রেনের ম্যাচুরিটি কি বেশি থাকে না, ম্যাচিউর থাকে। হ্যাঁ, ম্যাচিউর। এই জন্যই তো 2-3টা মেয়ে একসাথে থাকতে পারে। আপনি 3টা মেয়েকে একসাথে রাখেন, 3 মিনিট পরে দেখবেন 3 জন 3 দিকে তাকায় আছে। কারণ কি ব্রেনের ম্যাচুরিটি বেশি হওয়ার কারণে কি সমস্যাটা হয়? একই কথা তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। ঠিক আছে, একটা মেয়ে বলে আজকে তোকে সুন্দর লাগতেছে, সে প্রথম চিন্তা করবে গতকাল লাগে নাই, পরশু লাগে নাই, তার আগের দিন লাগে নাই, আজকে লাগতেছে। আমরা বলতেছি এটা কি ব্রেনের ম্যাচুরিটি। ঠিক আছে, এটা কিন্তু খারাপ কিছু না। আমরা বলতেছি না প্রতিভা, মেয়েরা অনেক বেশি পড়ালেখা পারবে এরকম কিছু না, তার ম্যাচুরিটি বুঝার ক্ষমতা কি বেশি হয়। সেই জন্য কি দেখা যায় 16 বছর বয়সে একটা মেয়েকে 36 বছর বয়সে একটা ছেলের কাছে কি বিয়ে দিয়ে দিচ্ছে, সে সুন্দর কি সংসার করে খাচ্ছে। যদি উল্টা হয়, ছেলের বয়স 16, মেয়ের বয়স 36, বিয়ে দিলে কি হবে? সংসার ফুটবল খেলার মাঠ, তাই না? ছেলে ঘুম থেকে উঠে বলবো আমি ক্রিকেট খেলতে গেলাম। তার মানে কি ছেলের ব্রেনের ম্যাচুরিটি এরকম হয় না, বাট বডির কি ম্যাচুরিটি হয়ে যায়। মিনিমাম 3 থেকে 5 বছরের ডিফারেন্স তো এমনি আমাদের দেশের আইন দ্বারা স্বীকৃত, তাই না? এই ডিফারেন্স যত বেশি হবে তত ম্যাচুরিটি রিলেটেড গ্যাপটা কমবে। আর তাহলে মেয়ে ম্যাচুরিটি বেশি থাকবে ছেলের তুলনায়। হ্যাঁ, ম্যাচুরিটি বেশি হবে। কিন্তু কথা হচ্ছে কি মেয়েটাকে ছেলেটা মানবে না, বুদ্ধি বেশি কি ছেলে একটা বাপ সবসময় ছেলের মধ্যে থাকবে। ওকে, হরমোনাল কারণ, এটা ক্লিয়ার। 2 নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশন। কারণ মেনস্ট্রুয়েশনাল কারণ, ঠিক আছে? মেনস্ট্রুয়েশন মানে কি মাসিক ব্লিডিং, তাই না? দেখেন একটা মেয়ের প্রত্যেক মাসে কি মিনিমাম 40 থেকে 70 ml পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তাই না? তার মানে কি তার কিন্তু শুধু রক্ত যাচ্ছে তা না, রক্তের সাথে আরো কি বিভিন্ন উপাদান দেহ থেকে চলে যাচ্ছে। তার মানে যেটা চলে যাচ্ছে সেটা কি ঘাটতি হয়ে যাচ্ছে না? একটা ছেলের কিন্তু কি এই লসটা হচ্ছে না। তার মানে এদিক থেকেও কি কিছুটা ল্যাকিংস অবশ্যই কি থাকছে। ওকে, তাহলে মেনস্ট্রুয়াল ব্লিডিংও কি ওই বোন ডেভেলপমেন্ট না হওয়ার পিছনে একটা কি কারণ। নাম্বার 3 হচ্ছে প্রেগন্যান্সি। খুব ভাইটাল একটা কারণ প্রেগন্যান্সির কারণে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে কি হয়, একজন মায়ের গর্ভে একেবারে পরিপূর্ণ বডি নিয়ে একটা নবজাতক কি হয় বেড়ে ওঠে। তাহলে এই বডির যতগুলো উপাদান কোথা থেকে আসে? সব মায়ের শরীর থেকে আসে। মাকে যদি এই সময় পর্যাপ্ত খাওয়ানো না হয় তাহলে কি হবে? মায়ের শরীর থেকে বাচ্চা কিন্তু ঠিকই নিয়ে নেবে, ল্যাকিংসটা কার থাকবে? মায়ের থেকে যাবে। ঠিক আছে, তাহলে প্রেগন্যান্সিও খুব গুরুত্বপূর্ণ একটা কারণ মায়ের বোন ঠিকমতো ডেভেলপ না হওয়া। 4 নাম্বার পোস্ট মেনোপজ। আচ্ছা, পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। পোস্ট মেনোপজ মানে কি? যখন একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে 45, 55, তাই না, 50 এর ভিতরে কি হয়, একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল ক্লোজ হয়ে যায়। যখনই ক্লোজ হয়ে যাচ্ছে তখনই কিন্তু সে কি সন্তান জন্মদানে
অক্ষম এখন কথা হচ্ছে এই মেনস্ট্রুয়াল ফেজে কি হয়, পোস্ট মেনোপজাল ফেজে কি হয়, ইস্ট্রোজেন হরমোনের, ইস্ট্রোজেন ESTROGEN ইস্ট্রোজেন হরমোনের কি থাকে, ইস্ট্রোজেন। আচ্ছা পোস্ট মেনোপজাল কারণে বা মেনোপজের কারণে আপনি এটা এইভাবে লেখেন, যদি একটু কঠিন লাগে জাস্ট একটু লেখেন মেনোপজের কারণে। মেনোপজাল কারণে মেনোপজের কারণে, সহজ কথা। মেনোপজ মানে তো আমরা বুঝি তাই না, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে। মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হলে কি আমাদের শরীরে কিছু হরমোনের অভাব দেখা যায়, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের। আর লিখতে হবে না, ক্যালসিয়াম উৎপাদনও কমে যায়। হ্যাঁ বলতেছি। তাহলে ইস্ট্রোজেন হরমোনের কারণে কি হবে, ওই প্যারাথর্মোন অ্যাক্টিভিটি কিছুটা কি কমে যাবে। এর কারণে দেখা যাবে বডিতে কি যে খাবারগুলো খাচ্ছে খাবার থেকে ক্যালসিয়াম কি রক্তে বেশি যাচ্ছে না, আবার রক্ত থেকে ক্যালসিয়াম কি বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে কি হবে, ক্যালসিয়ামের স্টোর হাউস কোথায়, বোন। বোন থেকে ক্যালসিয়াম তখন রক্তে আসবে, আলটিমেট বোনটা তখন ধীরে ধীরে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাবে 55 বছর বয়সে কি বুঝেন নাই, যদি মেনোপজ হয় ঠিক আছে, তখন মেয়েদের শরীরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বাধ্যতামূলক। তার মানে তাকে রেগুলার একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিত এই সময়। ঠিক আছে, যদি না খায় কি হবে, সে যে খাবারগুলো খাচ্ছে খাবার থেকে ক্যালসিয়াম রক্তে বেশি শোষণ হবে না, আবার রক্ত থেকে কি প্রস্রাব বা অন্য মাধ্যমে ক্যালসিয়াম কি হবে, বের হয়ে যাবে। তাহলে ক্যালসিয়ামগুলো বের হয়ে গেলে রক্তের ভিতরে ক্যালসিয়াম কমে যাবে না, তখন ক্যালসিয়ামটা আসবে কোথা থেকে, বোন থেকে। তাহলে বোনের ক্যালসিয়াম জমলে বোন শক্ত হয়, ক্যালসিয়াম যদি বোন থেকে চলে আসে কি হবে, বোন নরম হয়ে যাবে। অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এই টাইপের রোগগুলো কি হচ্ছে, আমরা 40ও বলি না 38ও বলি না, যখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে। মেনোপজ পুরুষেরও হয় জানি, পুরুষের কি মেনস্ট্রুয়াল সাইকেল হয়? উচিত না। দেখবেন আপনি 55, 75, 60 বছর বয়সে, দেখেন আমি বলতেছি না ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লাগবে, আমি কি বলতেছি যে তাকে অ্যাটলিস্ট ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো বেশি খাওয়াতে হবে, তাকে দুধ খাওয়ান, ঠিক আছে, যেখানে ক্যালসিয়াম বেশি আছে এটা খাওয়ান, তাহলে হবে। যদি না থাকে তাহলে তার কি বিভিন্ন হার্ট রিলেটেড রোগগুলো দ্রুত হবে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত সাধারণত চান্স অনেক কম থাকে, বাট বন্ধ হওয়ার পরেই চান্সটা বেড়ে যায়। আচ্ছা প্রস্রাব কোথায় তৈরি হয়, সমস্যা নাই, প্রস্রাব কোথায় তৈরি হয়, কিডনিতে। তাহলে কিডনির কাজ কি, রক্ত ফিল্টার করা। রক্তের মধ্যে কোনো জিনিস বেশি বা কম থাকলে সে কি করবে, এটা বের করে নেবে। যেমন গ্লুকোজ রক্তের মধ্যে বের হচ্ছে না, যাদের ডায়াবেটিক্স রোগী প্রস্রাব করে চলে আসতেছে, ওখানে পিঁপড়া ধরতেছে, কিসের জন্য, প্রস্রাবের সাথে গ্লুকোজ আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হরমোনাল কারণে হতে পারে, মেনস্ট্রুয়াল কারণে হতে পারে, প্রেগন্যান্সির কারণে হতে পারে, মেনোপজের কারণে হতে পারে। লাস্ট ওয়ান 5 নাম্বার লেখেন, পোর নিউট্রিশনের কারণে। পোর নিউট্রিশন, POOR, পোর নিউট্রিশন। আচ্ছা সব পোর মানে গরিব বুঝায় না তাই না, কম বুঝায়, পোর মানে কি কম বুঝায়। আচ্ছা দেখেন একটা মেয়ের কিন্তু স্বভাবজাত বৈশিষ্ট্য কি, সিম্পলি যদি চিন্তা করেন, আমাদের মা খালাদের যদি আমরা দেখি কি করবে, খাবার দেওয়ার পরে তারা তাদের ছেলে এবং হাজবেন্ডদেরকে আগে খাওয়াই নেবে তাই না, যখন প্রথমবার দিবে পরে কিন্তু আর কিছুই পাবে না। ঠিক আছে, আর ছেলে এবং হাজবেন্ডদেরও স্বভাব কি, হ্যাঁ খেয়ে নেওয়ার পরে কি আছে না আছে জিজ্ঞেস করা দরকার নাই, যা থাকে তুমি খাও। ঠিক আছে, এবং কেউ কিন্তু কি নিজের জন্য বেড়ে রাখে না। কখনো এরকম দেখছেন যে মা রান্না করে আগে নিজের জন্য প্লেটের মধ্যে বেড়ে রেখে তারপরে খাবার দিচ্ছে? দেখেন মার কি করা উচিত এটা বড় না, কিন্তু এটা দায়িত্ব কাদের, ছেলে মেয়ে এবং হাজবেন্ডের, তাই না, যে তাদের জন্য কিছু রাখছে কিনা এটা দেখা। কিন্তু আলটিমেট বাংলাদেশের কি আর্থসামাজিক কন্ডিশন এটাই বলবে যে ঠিক আছে মানুষের ওই পিসটা দাও, ওই পিসটা দাও, ওই পিসটা দাও, ওই পিসটা দাও, খাওয়ার পরও এটাই বলবে। আবার মাদেরও কি মেন্টাল স্যাটিসফ্যাকশন, মনে করেন যে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে এটাই শান্তি, নিজের কোনো দরকার আছে এটা না। কিন্তু এই শান্তিতে তো বডির হবে না, এই শান্তিতে আপনার পেটও ভরবে না, মন ভরবে।
ঠিক আছে, আপনার নিজের খাবারটা আপনার দেখেন, আপনি যদি একটা ফ্যামিলিকে হেলদি রাখতে চান প্রথম নিজেকে কাজ কি? healthy থাকতে মাকে হেলদি থাকতে হবে, কারণ আপনি একদিন দুই দিন অসুস্থ হন, দেখবেন পুরো সংসার কি একেবারে বন জঙ্গল। একদিন বেশি শুয়ে থেকে খালি শুয়ে থেকে ওটা না কাপড় দিদা ওকে, তাহলে পোর নিউট্রিশনটা কি কমন না? আবার দেখেন, একটা ছেলে এবং একটা মেয়ের খাবার ইয়াটাও কিন্তু আলাদা। একটা ছেলে এতগুলা খেতে পারে, তাই না? কারণ সে বাইরে খেলাধুলা করতেছে। মেয়েটা চাইলেও কি এর বেশি খেতে স্যার পারে। আমি খাই না স্যার, একেবারে খাই না স্যার। ভালো তো, ডাইটিং ঠিক আছে। আপনি যদি না খান, আপনার হাজবেন্ড কি করবে? ঢাকা শহরে বাড়ি করবে, অল্প দিনের মধ্যেই স্যার ঠিক আছে? আরো খাবেন না, স্যার, আমার সব ভালো কিছু লাগে তাকে না। দিয়ে দিবেন, Please, কারণ স্যার, তুমি আরো বেশি দিন বাঁচো, আরো 2-3টা বিয়ে করো। না এইটা বলি না, বলি যে কখনোই বিয়ে করবে না আমি মারা গেলে। আপনার ছেলে মেয়েদের দেখবে কে? স্যার একটা ঘটনার কথা দেন তুমি কখন বিয়ে করবে না এটার উপরে না একটা না দেখেন, একটা ছেলে এরকম আমাদের রেকর্ড কম নাই যে বয়স 60-65 বছর, ওয়াইফ মারা গেছে, এরপরে দ্বিতীয় দিন থেকে কি বিয়ে করার গেল। স্যার শুনেন ঘটনা শোনেন না স্যার জি, বলেন। রাত বেলা বলে থাক ওকে, আমাদের ক্লাস শেষ। ক্লাসে সেজন্য তো ঘটনাটা জি বলেন।